দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। পুরো আয়োজনটিতে সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনাম। দর্শক, প্রধান শিরোনামটি শুনছিলেন। আমরা শুরুতেই যে বিষয়টিতে যেতে চাই, ইউক্রেন যুদ্ধ নিয়ে দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন ট্রাম্প প্রশাসনের। যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে পরপর দুটি ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর কর্মকাণ্ডের নিন্দা এবং ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় দেশগুলোর উত্থাপন করা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন। আর ভোটদানে বিরত ছিল বাংলাদেশ সহ ৬৫টি দেশ। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন ও রাশিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তনে পাল্টে যাচ্ছে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ, যা স্পষ্ট হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে উত্থাপিত ৩টি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অবস্থানে। এসব প্রস্তাবের ভোটাভুটিতে ইউরোপের মিত্রদের সাথে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিভক্তি। এর মধ্যে দুটি প্রস্তাবে রাশিয়ার পক্ষে ও একটিতে ইউরোপের বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বন্ধ, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা, অবিলম্বে রুশ সেনাদের প্রত্যাহারে খসড়া প্রস্তাব তোলেন ইউরোপের প্রতিনিধিরা। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, তবে সবাইকে অবাক করে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি ক্যামিল শিয়া। এছাড়াও বিপক্ষে অবস্থান নেয় রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া সহ ১৭টি দেশ। এরপর পরিষদে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ না করে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবটিতে ইউরোপীয় দেশগুলো আশানুরূপ সমর্থন না দেয় তা পাশ হয়নি। এছাড়া ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা প্রস্তাব তোলা হলে এর বিরুদ্ধে ভোট দেয় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ভোটাভুটিতে মস্কোর সঙ্গে একই সুরে কথা বলে ওয়াশিংটন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি বলেন, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। শান্তি চুক্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয়। এছাড়া রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পুতিন জানান, ইউক্রেনের শান্তি আলোচনায় শেষ পর্যন্ত ইউরোপের অংশগ্রহণ প্রয়োজন হবে। রাখি জেসমিন, চ্যানেল 24। গেল ৩ বছরে রুশ সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছে ৯৫,০০০-এরও বেশি মানুষ। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর ২১,০০০-এরও বেশি যোদ্ধা। নিহতের এই তালিকাতে রয়েছে বাংলাদেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা। নামমাত্র প্রশিক্ষণ দিয়ে যাদেরকে পাঠানো হয়েছিল যুদ্ধে, অপরিচিত যুদ্ধক্ষেত্রে লড়তে গিয়ে প্রাণ গেছে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া উত্তর কোরিয়ার বহু সেনা সদস্যের। এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রয়েছেন বহু বাংলাদেশি। সেনা ক্যাম্পে কাজের কথা বলে নেওয়া হলেও জোর করে তাদেরকে পাঠানো হয় যুদ্ধে, যাদের বেশ কয়েকজন আহত অবস্থাতে ভর্তি রয়েছেন হাসপাতালে। দেশে ফিরতে সরকারি হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। দর্শক, সার্বিক এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই। সেন্ট পিটার্সবার্গ হাসপাতালে রয়েছেন আহত অবস্থায়, মাইন বিস্ফোরণে তিনি আহত হয়েছেন বাংলাদেশের আরমান মণ্ডল, এবং আমাদের আরেক সহকর্মী তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারেক মাহমুদ, মস্কোতে রয়েছেন তিনি। শুরুতেই শুরু করতে চাই আরমান মণ্ডল, আপনাকে দিয়ে। আমি দেখতে পাচ্ছি আপনি হাসপাতালে বেডে শুয়েছেন। শুরুতেই আপনার শারীরিক অবস্থাটি সম্বন্ধে যদি আমাদেরকে অবহিত করেন, এবং কেমন আছেন এখন আসলে? শারীরিক অবস্থা এখন মোটামুটি আগের থেকে তুলনায় একটু ভালো, কিন্তু এখানে সুস্থ হলে আবার তারা যুদ্ধে পাঠাবে, এই ঝুঁকিতে আছি এখন। এখন আপনি যে কথাগুলো আমাদেরকে এর আগে বলেছিলেন, আপনার সাথে এর আগেও আমাদের কথা হয়েছে, সেক্ষেত্রে সুস্থ আপনি এখন বলছেন অনেকটাই সুস্থ। সেক্ষেত্রে আপনাকে সেনা ক্যাম্পে কাজ করবার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, নাকি অন্য কোনো যুদ্ধক্ষেত্রে কাজ করবার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল? চুক্তিটি সেনা কি ছিল? ক্যাম্পে কাজের কথা, আমার চুক্তি ছিল সেনা ক্যাম্পে কাজের কথা বলে নিয়ে আসছিল বাংলাদেশ থেকে। আচ্ছা, এখন কি তারা কিন্তু আপনাকে আবারও যুদ্ধক্ষেত্রে যাবার জন্য প্রস্তুত করছে, এরকম কিছু কি আপনি আভাস পাচ্ছেন বা অনুমান করছেন, নাকি আপনি এখন দেশে ফিরে আসতে চাইছেন? এখন দেশে ফিরে আসতে চাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে যে প্রতিশ্রুত যে সকল বেতন ভাতার কথা বলা হয়েছিল, সেগুলো কি আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন? না, এখানে আমাকে কিছু দেয়নি, সব মানে আমার যারা এখানে দালাল নিয়ে আসছিল সব টাকা দালাল আর কি নিয়ে নিচ্ছে সবকিছু। আপনারা কোনো বেতন ভাতা পাচ্ছেন না? না, আমরা কিচ্ছু পাচ্ছি না। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ দূতাবাসের কি শরণাপন্ন হয়েছিলেন?
হ্যাঁ, আমি বাংলাদেশ দূতাবাসের সাথে মস্কো দূতাবাসের সাথে কথা বলতে চাচ্ছি এবং তাদের কাছে ফোন দিচ্ছি, কিন্তু তারা আমার কথা শুনতে চায় না। কেন শুনতে চাচ্ছেন না? তারা কি বলছে? তারা কি ফোন রিসিভই করছে না, নাকি কোনো প্রকার যোগাযোগই করা হচ্ছে না আপনাদের সঙ্গে? ফোন রিসিভ করেছিল এবং তাদের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু তারা কথা বলে নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে তারেক মাহমুদ রয়েছেন মস্কো থেকে। তারেক, নিশ্চয়ই আপনি শুনছিলেন আরমানের কথা। তিনি বলছেন যে বাংলাদেশ থেকে তাদেরকে আসলে যে ধরনের সেনা ক্যাম্পে কাজ করবার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, যে বেতন ভাতা দিবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো তারা পাচ্ছেন না। এবং দূতাবাসে তারা যোগাযোগ করবার চেষ্টা করলেও সেখান থেকেও আসলে তারা সঠিকভাবে তাদেরকে কোনো দিক নির্দেশনা দিচ্ছে না। এই সমস্যাটি কেন হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের যে যিনি আছেন আমাদের সাথে আরমান মন্ডল, ওনার কথার প্রসঙ্গ থেকে একটু আগে বলে রাখি যে এখানে রাশিয়ার আর্মি ক্যাম্পে কিন্তু কোনো ক্লিনার বা আপনার বাবুর্চি এসব কাজ করে এসব কাজের জন্য নিয়ে আসা হয়, এই মিথ্যা কথাটি আসলে বাংলাদেশে যারা দালাল চক্র রয়েছে তারা বলে থাকে। কিন্তু রাশিয়ার আর্মি ক্যাম্পে যে এই ধরনের কোনো কাজের পজিশন নেই। ওরা যেটা আসে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের জন্য নিয়োগ করে থাকে তারা। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার থেকে এখন পর্যন্ত রাশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো হতাহতের কোনো চিত্র দেওয়া হয়নি, যার কারণে আমরা এক্স্যাক্টলি তথ্য আমাদের কাছে এই এই মুহূর্তে হতাহতের সংখ্যার ব্যাপারে নেই। জি, আরেকটি বিষয় যেটা রয়েছে, আমরা রিসেন্টলি একজন ভুক্তভোগীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছি, যেখানে তার মধ্যে ছিল তার যুদ্ধে যাওয়ার যে চুক্তিপত্র, যেটা সম্পূর্ণটাই রাশিয়ান ভাষায় লেখা। আরো একটি রকম আমরা চুক্তি পেয়েছি যেটা মোটামুটি ইংলিশে লেখা। সেখানে আমরা দেখেছি যে কিছু বলা হয়েছে যে তাদের যদি আহ আংশিক কোনোভাবে মাইনর ইনজুরি হয়, সেক্ষেত্রে 5 মিলিয়ন রাশিয়ান রুবল তারা ক্ষতিপূরণ দিবে। পাশাপাশি এরপরে কেউ যদি মেজর কোনো ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে 8 মিলিয়ন রাশিয়ান রুবল দিবে, এবং যদি কেউ 6 মিলিয়ন রাশিয়ান রুবল দিবে, এবং যদি খুব বড় ধরনের প্রাণহানি হয়, সেক্ষেত্রে তারেক, আপনাকে একটু বলেছিল যে থামিয়ে দিয়ে 8 একটু মিলিয়ন জানতে রাশিয়ান চাই। রুবল দিবে। জি, তারেক, আপনাকে একটু থামিয়ে দিয়ে জানতে চাই, এই যে আপনি যেই রুবলের কথা বলছিলেন, 500-600 রুবল দেওয়া হবে আহত বা বা- বা- সেই ক্ষেত্রে সেই ধরনের প্রতিশ্রুত অর্থ কি তারা এখন পর্যন্ত কেউ পেয়েছেন? এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে? আহ, জি না, এই মুহূর্তে আসলে সে তথ্য এখন পর্যন্ত কেউ এরকম অর্থ পেয়েছেন সে ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। যেটি হচ্ছে, রাশিয়ান যখন তাদেরকে কিন্তু একটি ব্যাংক কার্ড দেওয়া হয় যখন তারা এখানে যুদ্ধে আসে বা কাজে যোগ দেয়, সেই ব্যাংক কার্ডটি আসলে এই অ্যাক্সেস, যখন তারা যুদ্ধে চলে যায়, এটার অ্যাক্সেস কার কাছে থাকে সেটা নিয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। তবে যেটা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, যে বাংলাদেশ থেকে যারা দালাল চক্র যারা আছে, বা রাশিয়াতে যে দালাল চক্রের বা সহযোগিতা তারা কাজ করে, তারা হয়তো বা এই অর্থ হাতিয়ে নিয়ে থাকতে পারে। তবে এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। এখানে আমরা রাশিয়াতে কিছু এনজিও রয়েছে, যেতে আমরা সরকারি কোনো তথ্য পাচ্ছি না। কিছু এনজিও রয়েছে, তাদের সাথে আমরা আসলে যোগাযোগের চেষ্টা করছি যে তারা এই বিষয়ে আমাদের কোনো তথ্য বা কোনো সহায়তা দিতে পারে কি না। বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যে হতাহত হয়েছেন বা কেউ যদি নিহত হয়ে থাকে, তার পরিবার কিভাবে ক্ষতিপূরণটা পেতে পারে, আমরা সেটা নিয়ে কাজ করছি। কিন্তু একটি বিষয় যেটা যেটা বলছেন দূতাবাসের বিষয়টা, দূতাবাসের সাথে আসলে আমরা এবং ব্যক্তিগতভাবে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি। দূতাবাস এই বিষয়টা নিয়ে যে কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের কমেন্ট করতে আসলে অস্বীকৃতি জানিয়েছেন। তো এই দূতাবাসের কাছ থেকে আসলে যারা ভুক্তভোগী, তারাও কোনো সহায়তা পায়নি এখন পর্যন্ত, বা আমরা কোনো তথ্য চেয়েছিলাম, আমরা জি, সেটাও তাদের কাছ থেকে পাইনি। আর সেক্ষেত্রে যেটি সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে যারা এই ধরনের ফরেনার যুদ্ধক্ষেত্রে গিয়েছে কাজের ভিসাতে বা অন্য কোনো ভিসাতে, যদিও চুক্তিটি বলছেন আপনি যে যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে, তারা যদি ফিরতে চায় দেশে, সেক্ষেত্রে তাদের প্রক্রিয়াটা কি হবে? আরমান যেমন দেখুন, ফিরতে আমরা চাইছেন, যদি সে এখন চাইছেন দেশে ফিরে আসতে, সেক্ষেত্রে সে কোথায় শরণাপন্ন হবে? সে কোথায় সাহায্যটা পাবে? দেখুন, এটি আসলে দূতাবাসের দায়িত্ব এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। কূটনৈতিক ভাবে একটাই উপায় খোলা আছে, যে কূটনৈতিক ভাবে যদি আলোচনার মাধ্যমে দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়, আমরা এই ক্ষেত্রে ভারতের উদাহরণ দিতে পারি। যে ভারতের আপনি হয়তো বা জেনে থাকবেন, কয়েক মাস আগে ভারতের মিডিয়াতে খুব কয়েকটা নিউজ হয়েছিল, ভারতের অনেকজন নাগরিক যুদ্ধে অংশগ্রহণ করেছে।
ভারত কিন্তু কূটনৈতিক আলোচনা চালিয়ে কূটনৈতিকভাবে রাশিয়ান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে তাদের যে সৈন্য, যাদের যে নাগরিকরা এখানে ছিলেন তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছেন। তো এই মুহূর্তে ওনাদের মধ্যে যারা ভুক্তভোগী রয়েছেন তারা যদি এখান থেকে ফিরে যেতে চান, এই শুধুমাত্র কূটনৈতিক উপায়ে সরকার এটি সমাধান করতে পারে, যেটি উদ্যোগ নিতে পারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে তার মস্কোতে মানে বাংলাদেশ বাংলাদেশ রয়েছে দূতাবাসে তাদের আসলে মাধ্যমে। টনকটি নড়তে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায়। জি। ধন্যবাদ আপনাকে তারেক, এবং একই সঙ্গে আরমান মণ্ডল, আপনার জন্য শুভকামনা রইল, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। দর্শক, আমরা ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেন্ট পিটার্সবার্গ হাসপাতাল থেকে ম্যান বিস্ফোরণে আহত আরমান মণ্ডল, এবং আমাদের আরেক সহকর্মী কথা বলছিলেন মানব পাচার ইস্যু নিয়ে তারেক মাহমুদ। আমরা মস্কোতে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। একটা বিরতির সময় হয়েছে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সঙ্গে আছে আমি তানফির আহমেদ। মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন, যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিন। এরই মধ্যে মালয়েশিয়া পৌঁছেছেন আসিয়ানভুক্ত 10টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। এশিয়ায় পরাশক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরক্ষা বলয়, এআই এবং সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে হবে আলোচনা। সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও গাজা যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন বিভিন্ন দেশের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা। দর্শক, এই সম্মেলনের প্রতিরক্ষা যে সম্মেলন আসিয়ানের সবশেষ তথ্যটি আপনাদেরকে জানিয়ে নিতে চাই, এবং বাংলাদেশ যে আসিয়ানে যুক্ত হবে এই বিষয়টিও বেশ কিছুদিন ধরে আলোচনায়। ওয়াহিদ সোহানের কাছে প্রশ্ন থাকবে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে ওয়াহিদ সোহান, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বেশ কিছুদিন ধরে আলোচনায় আসিয়ান অন্তর্ভুক্তি বাংলাদেশের যে বিষয়টি, এটি আসলে কতদূর অগ্রগতি পেল? আরেকটি বিষয় জানতে চাইবো যে আজকের যে সম্মেলন, সেখানে কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পেল আলোচনায়? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ দীর্ঘদিন থেকে আসিয়ানের সদস্যপদ নেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যেই ডকুমেন্টেশনের ইস্যু রয়েছে এবং আসিয়ানের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে যেই সক্রিয়তা এবং দাবি আদায় করে নেওয়ার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টাটি অব্যাহত থাকা দরকার, এই ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশ হাইকমিশনের বা হাইকমিশনার শামীম হাসানের সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছিলাম যখনই আসিয়ানের প্রোগ্রাম শুরু হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে। তবে আমরা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি যে আসলে যতটুকু ডকুমেন্টেশন ইস্যু রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের সেই ডকুমেন্টেশন ইস্যুগুলো সম্পন্ন করতে সক্ষম হয়নি। সেকেন্ড, আপনি যে কথাটি বলছিলেন যে আসলে এই মুহূর্তে আসিয়ানের প্রধান যে 5টি বিষয় নিয়ে তারা আসিয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিরক্ষা মন্ত্রীদের এখানে বৈঠক শুরু হচ্ছে আজকে। তাতে প্রথমত আসছে সেটি হলো যে এশিয়ার মধ্যে অন্য কোনো পরাশক্তি যাতে তাদের তৎপরতা বৃদ্ধি না করতে পারে, এই ক্ষেত্রে আসিয়ান কান্ট্রির যেই 10টি দেশ রয়েছেন তারা তাদের নিজস্ব একটি সামরিক বলয় তারা তৈরি করছেন, এবং চায়না সি, যেটা এখানে চায়নার সমুদ্র যেটা রয়েছে আসিয়ানের যেই, এখানে যাতে কোনো পরাশক্তি তাদের নিজস্ব তৎপরতা বা সামরিক শক্তি এখানে বৃদ্ধি না করতে পারে, এটি নিয়ে আসলে কাজ চলছে। দ্বিতীয়ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার নিরাপত্তা বিষয়গুলো নিয়ে কাজ করছে। সমুদ্র নিরাপত্তা এবং মানবিক ও শান্তিরক্ষী বাহিনীর যেই কার্যক্রম রয়েছে এখানে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে এখানে আপনারা জানেন যে মায়ানমার কিন্তু এখানে যে আসিয়ানের অন্তর্ভুক্ত একটি দেশ, কিন্তু তাদের যেই সামরিক তৎপরতা এবং যেই প্রবলেমটি তাদের দেশে চলছে এটিকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটি চলছে বা গাজার যেই যুদ্ধ পরিক্রমা চলছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে আসিয়ান যে এবারে সম্মেলনে আলোচনা হবে। যে ওয়াহিদ সোহান, আপনাকে ধন্যবাদ, সময় স্বল্পতার কারণে বিস্তারিত জানতে পারলাম, নিশ্চয়ই আবারও সুযোগ হবে আলোচনা করবার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। স্বর্ণের তেজে উত্তাল বিশ্ব অর্থনীতি। 1 বছরের ব্যবধানে 45% বেড়েছে এই মূল্যবান ধাতুর দাম। ধারণা করা হচ্ছে $3000 ছুঁতে সময় আর লাগবে না খুব একটা।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরপরই বদলে যেতে থাকে পৃথিবীর অর্থনীতির মানচিত্র। শুল্ক ও পাল্টা শুল্কের ভারে বিপর্যস্ত বিশ্বের বহু খাত, যার আঁচ লেগেছে স্বর্ণের বাজারে। ফলাফল, বছর ব্যবধানে ৪৫% বেড়েছে মূল্যবান এ ধাতুর দাম। তথ্য বলছে ২০২৪ সালে ফেব্রুয়ারি থেকে শুরু হয় স্বর্ণের দামের ঊর্ধ্বমুখীর যাত্রা। অক্টোবরে প্রতি আউন্স $২৭০০ ছুঁয়ে ফেলে। ২০২৫-এর ফেব্রুয়ারিতে তা $২৯০০ পৌঁছায়। ধারণা করা হচ্ছে $৩,০০০ ছুঁতে সময় আর লাগবে না খুব একটা। দাম বাড়ার এ যাত্রায় নিয়ামক হিসেবে কাজ করেছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনা বাড়িয়েছে দাম। সাথে যুক্তরাষ্ট্রের ফোর্ট নক্সের পাশাপাশি ব্যাংক অফ ইংল্যান্ডের মজুদ নিয়ে শঙ্কা ঘি ঢেলেছে এই আগুনে। ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নেয়ায় বাড়ছে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুদের পরিমাণ। সাথে ফেডারেল রিজার্ভের সুদের হার তো আছেই। বিশ্বে উত্তোলিত ২.৫ লাখ মেট্রিক টন স্বর্ণের অর্ধেক ব্যবহৃত হয় জুয়েলারিতে, ৪০% বিনিয়োগ এবং বাকি ১০% শিল্পে। ইফতেখার আলম, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে। ধন্যবাদ সকলকে।